সন্ধ্যার সাথে আকাশের চোখাচোখি হয়, কেউই কারোর থেকে চোখ সরালো না। আকাশ সন্ধ্যার পানে দৃষ্টি রেখে সিগারেট ফুঁকছে, কপালে ভাঁজ। তার মাঝে কি চলছে একমাত্র সেই জানে। সিগারেটে আরো কয়েকটা টান দিয়ে এগিয়ে এসে সন্ধ্যার সামনে দাঁড়ায়। একদম তার সামনে আকাশকে দাঁড়াতে দেখে সন্ধ্যা ঢোক গিলল। আকাশ ভুরু কুঁচকে তাকায়, ক্লান্তির তোড়ে নুয়ে পড়া সন্ধ্যার মুখটা দেখে। গম্ভীর গলায় বলে, দেখতে তো ইনোসেন্ট মেয়ের মতোই লাগে, অথচ ভাইয়ের কথাই নেচে নেচে ভেতরে ভেতরে বেয়াদব মেয়েতে রূপান্তর হয়েছে। সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকায়। আকাশ এটা কেন বলল সে বুঝল না। আকাশ সিগারেটে একটা টান দিয়ে ধোঁয়া সন্ধ্যার মুখের উপরে ছাড়ে। সন্ধ্যা চোখ বুজে নেয়, দ্রুত ঘাড় বাঁ দিকে ঘুরিয়ে কেসে ওঠে। আকাশ ঠোঁট বাঁকালো, বাঁ হাত প্যান্টের পকেটে রাখে, বলে, আগে লিপস নাড়িয়ে কথা বোঝানোর অভ্যাস ছিল। সন্ধ্যা ঢোক গেল। গলা অপারেশনের আগে সে আকাশকে ঠোঁট নাড়িয়ে অনেক কথা বোঝাতো। আকাশ কি সেটার কথা বলছে? সন্ধ্যাকে চুপ দেখে আকাশ বিরক্ত হয়, ধমকে বলে, কি প্রবলেম? চুপ কেন? সন্ধ্যা কেঁপে ওঠে আকাশের রাগান্বিত মুখ দেখে। ঢোক গিল, ছোট করে বলে, জি। আকাশ ভুরু কুঁচকে বলে, কেন? সন্ধ্যা অবাক হয়, আকাশ কি সত্যি জানে না কেন সে ঠোঁট নাড়াতো কাউকে? তার মানে মনের ভাব বোঝাতে? সন্ধ্যা মিনমিন করে বলে, আমি কথা বলতে পারতাম না। আকাশের কপালে ভাঁজ পড়ে। উত্তরটা বোধহয় মন মতো হয়নি। চোখে মুখে বিরক্তির আভা দেখা গেল। সন্ধ্যার চোখে মুখে অসহায়ত্ব। আকাশের এইরকম অপরিচিতদের মতো আচরণ সে আর নিতে পারছে না। মেয়েটা সাহস করে বলে, আপনি আমায় অস্বীকার করছেন কেন? আকাশ তীক্ষ্ণ চোখে তাকায়। মুহূর্তেই বিরক্তিতে ভরা মুখঅয়বে রাগের আভা দেখা যায়। ডান হাতের দুই আঙ্গুল দ্বারা সিগারেটের দুটো টোকা দিয়ে সিগারেটের আগায় জমা ছাই ফেলে দেয়। চোখের পলকে সিগারেটের জ্বলন্ত মাথা সন্ধ্যার বাম গালে চেপে রাগান্বিত স্বরে বলে, আবার মিথ্যা বলছিস? সন্ধ্যা মৃদু চেঁচিয়ে ওঠে, দ্রুত দুই পা পিছিয়ে যায়। গালটা জ্বলছে, বা হাত তুলে গালে রাখলো। বিস্ময় দৃষ্টি রাখে আকাশের পানে। আকাশ রেগে তার দিকেই তাকিয়ে আছে। সন্ধ্যার চোখ জোড়া ঝাপসা হয়ে আসে। আকাশের এইরূপ আচরণ মেয়েটাকে ভীষণ বিধ্বস্ত করে দেয়। অথচ আকাশ কি নির্বিকার ভাবে তার সাথে নিষ্ঠুরতম আচরণ করে। আসমানি নওয়ান তার ঘরে গিয়েছেন। ডাইনিংয়ে বসা লামিয়া সন্ধ্যার আওয়াজ শুনে দ্রুত এগিয়ে আসে। সন্ধ্যার পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে সন্ধ্যা? সন্ধ্যার ছলছল দৃষ্টি আকাশের দিকে। লামিয়া সামনে তাকালে আকাশের রাগী দৃষ্টি জোড়া দেখে হয়তো কিছু বুঝলো। দীর্ঘশ্বাস ফেলে মেয়েটা, আকাশ না ফিরলেই বোধহয় ভালো হতো। এই আকাশকে পেয়ে তার বান্ধবীর জীবনটা আরো দুঃখে ভরে গিয়েছে। আকাশের ফোনে কল আসলে সে কিছু দূরে গিয়ে দাঁড়ায়। কলটা রিসিভ করে কথা বলায় ব্যস্ত হয়। সন্ধ্যা বেশ কিছুক্ষণ মলিন মুখে চেয়ে রইল। এই লোকটা তার আকাশ কি করে হয়? কি করে একটা মানুষের মাঝে এত অমিল হয়? আকাশের বেশভূষা মেয়েটার কাছে একদমই নতুন লাগে। লামিয়া সন্ধ্যার কাঁধে হাত রেখে মৃদু স্বরে বলে, নিজেকে শক্ত কর সন্ধ্যা। তুই যে বলতি নরম মাটি মানুষ পাড়ায় বেশি, কথাটা কি ভুলে গেলি? সন্ধ্যা ঝাপসা চোখ জোড়া দুই হাতে ডোলে স্বাভাবিক হয়। মলিন হেসে বলে, ভুলিনি লামিয়া, কিন্তু আমাদের মন খুব বেহায়া হয় বুঝলি। এই জন্যই তো আমি আজ আকাশের খাতায় পাগল, সৌম্য ভাইয়ার খাতায় আত্মসম্মানহীন মেয়ে হিসাবে পরিচিতি পেয়েছি। কথাটা বলতে গিয়ে সন্ধ্যার চোখ বেয়ে অশ্রু গড়ায়। ডান হাতে অশ্রুটুকু মুছে নিয়ে বাড়ি থেকে বের হয় সে। একবার আকাশের দিকে তাকায়, পরেক্ষণে সে দৃষ্টি ফিরিয়ে আনে। ধরণীর বুকে রাতের আমেজ, শীতের ঋতু চলছে। চারিদিক থেকে ঠান্ডা বায়ু এসে গায়ে ধাক্কা খায়। সন্ধ্যার গায়ে শুধু পাতলা একটা সাদা শাড়ি, খালি গা। ঠান্ডায় সন্ধ্যার কাঁপুনি ধরার কথা, অথচ তার মাঝে তেমন কোনো অনুভূতি দেখা গেল না।
গায়ের লোম খাড়া হলো না। কয়েক পা হেঁটে খালি পা দুটো বাগানে রাখে, যেখানে অসংখ্য ঘাস বিছিয়ে আছে। শিশির ভেজা ঘাসের ওপর দিয়ে হেঁটে যায় সন্ধ্যা। পদযুগল থামে বকুলতলা গাছতলার নিচে এসে। চারিদিক থেকে মৃদু আলোর ছিটে ফোঁটা ঠিকরে এসে পড়ছে সন্ধ্যার ওপর। লামিয়া সন্ধ্যার পিছু পিছু এসে দাঁড়িয়েছে। বলে, ঘরে যা সন্ধ্যা, বাইরে অনেক ঠান্ডা। তাছাড়া রাত হয়েছে তো, আমাকে বাড়ি যেতে হবে, নয়তো মা আমাকে অনেক টেনশন করবে রে। সন্ধ্যা ছোট করে বলে, তুই বাসায় যা, আমি একটু পর বাসার ভেতরে যাব। লামিয়া চুপ থাকলো। প্রায় মিনিট পাঁচেক পরও লামিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে সন্ধ্যা বলে, যাচ্ছিস না কেন? লামিয়া সন্ধ্যার গালে হাত দিয়ে বলে, আল্লাহ তোমার কপালে একদিন এতটা সুখ লিখুক যে সুখ দেখে সবাই তোকে হিংসে করবে। সন্ধ্যার কি হলো কে জানে। লামিয়ার কথাটা শুনে সে শব্দ করে হেসে ফেলল। লামিয়ার চোখ জোড়া ঝাপসা হয়। কি আশ্চর্য, তার বান্ধবী হাসছে, অথচ সে বান্ধবীর হাসি দেখে দুঃখ পাচ্ছে। মানুষ দেখলে হয়তো তাকে পাগলও বলবে, বলতেই পারে, কেউ তো তার বোঝে না সন্ধ্যার এই হাসিতে ঠিক কতখানি দুঃখ, যন্ত্রণা, হাহাকার মিশে আছে। কিন্তু সে বোঝে, সে জানে বান্ধবীর সব দুঃখ কষ্ট সে বোঝে, খুব বোঝে। একসময় সন্ধ্যার বিষাদ মাখা হাসি বিলীন হয়, উদাস কণ্ঠে বলে, সুখে থাকার দুঃখ স্বপ্ন আমি কোনোদিনও দেখিনি লামিয়া, কখনো দেখবও না। তুইও দেখিস না, বাড়ি যা, আন্টি চিন্তা করবে। কথাটা বলে সন্ধ্যা গাছ বরাবর ঘেঁষে দাঁড়ায়। লামিয়া মলিন মুখে চেয়ে রইল সন্ধ্যার দিকে। সত্যি কি সন্ধ্যার কপালে সুখ লেখেনি আল্লাহ? তার বড্ড দুঃখ হয় প্রিয় বান্ধবীর জন্য। কেন সন্ধ্যার জীবনটা এমন? কেন একটু সুখী হতে পারে না মেয়েটা? চলে যাওয়ার জন্য সন্ধ্যা লামিয়াকে আবারও তাড়া দিলে লামিয়া সন্ধ্যাকে তাড়াতাড়ি করে বাড়ির ভেতরে যেতে বলে, বেরিয়ে যায়, নয়তো বেশি রাত হয়ে গেলে রাস্তায় প্রবলেম হবে। সন্ধ্যা দুই হাতের বাহু আঁকড়ে ধরে দৃষ্টি দূর আকাশের পানে রাখে, যেখানে ছোট ছোট অসংখ্য তারা জল করছে। কোনো একদিন সন্ধ্যাও তার ব্যক্তিগত আকাশের বুকে এই সন্ধ্যা তারার ন্যায় জ্বলজ্বল করত। সুবিশাল আকাশ যেভাবে তার বুকে তারাগুলোকে আঁকড়ে রেখেছে, তার আকাশও একইভাবে তাকে আগলে রাখত। কথাগুলো ভেবে সন্ধ্যা হাসল। বেশ কিছুক্ষণ স্থায়ী হলো না তার হাসি। মনে পড়ল কোনো এক রাতের কথা, যে রাতে আকাশ এই গাছের নিচে তাকে কোলে নিয়ে বসে তার হাত দ্বারা গিটার বাজিয়ে গান গাইছিল তাকে মিন করে। কত ভালোবাসা ছিল আকাশের মাঝে তার জন্য। আজ সেই আকাশ তাকে সম্পূর্ণ অস্বীকার করছে। সন্ধ্যা যে মানতে পারছে না। চোখ জোড়া ঝাপসা হয়ে আসে মেয়েটার। আকাশের বুকটা জল জল করে ওঠে। তারাগুলোর দিকে ঝাপসা চোখে চেয়ে সন্ধ্যার গেয়ে ওঠে, আমি তোমায় ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি। কোনোদিনও বন্ধু ভুলিতে পারবো না। আমি তোমায় ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি। কোনোদিনও বন্ধু ভুলতে পারবো না। একদিন আইবা, তুমি আইবারে, সেই দিন আইসা বন্ধু হামাই পাইবা না। গানের কণ্ঠ অনুসরণ করে আকাশ বকুল গাছতলায় এসে দাঁড়িয়েছে। চোখে পড়ে মৃদু আবছা আলোয় গাছের সাথে হেলান দিয়ে সন্ধ্যা দাঁড়িয়ে গান গাইছে, একদিন আইবা, তুমি আইবারে, সেই দিন আইসা বন্ধু আমায় পাইবা না। আকাশ সন্ধ্যার দিকে চেয়ে থমথমে কণ্ঠে বলে, কার জন্য গান গাইছো? আকাশের কণ্ঠ পেয়ে সন্ধ্যা দ্রুত সোজা হয়ে দাঁড়ায়, তাকায় আকাশের দিকে। ইচ্ছে করলো বলতে, আপনাকে ভেবে গান গাইছিলাম। আপনি কি আমাকে স্বীকার করবেন? ফিরবেন আমার কাছে? মনের কথা মনেই চাপা পড়ে রইল। এই আকাশ তো সেই আকাশ নয় যে তার পাগলামি দেখে খুশি হবে, বরং এই আকাশ তার পাগলামি দেখে তাকে পাগল উপাধি দেয়। সন্ধ্যা তার গালে গড়িয়ে পড়া নোনা পানি
দুই হাতে মুছে নেয়, মৃদু স্বরে বলে, আপনি কেন শুনতে চাইছেন? আকাশ সাথে সাথেই উত্তর খুঁজে পেল না। একটু পর বলে, কোনো কারণ নেই। এনিওয়ে, পাগলদের এইসব হ্যাবিট থাকে। ক্যারি অন। সন্ধ্যার বুক ফেটে কান্না এলো। আকাশের বলা পাগল শব্দটির ভার এত বেশি লাগে কেন? আকাশের মুখ থেকেই কেন তাকে বারবার এই শব্দটি শুনতে হচ্ছে? সে আকাশকে ভালোবেসেছে বলে, নিজের আবেগ ভালোবাসা নিয়ন্ত্রণ করতে না পেরে প্রকাশ করে ফেলেছে বলে। কিন্তু সে কি করবে? তার শুভ্র পুরুষকে দেখলে যে তার মাথা ঠিক থাকে না। এটা কি তার দোষ? সে চায় না আকাশের মুখ থেকে পাগল শব্দটি শুনতে। ভালোবাসার মানুষটার জন্য পাগলামি করার কারণে সেই মানুষটার থেকে পাগল উপাধি পাওয়া যে বড্ড বেশি কষ্টের। এটা সন্ধ্যা কাকে বোঝাবে? সন্ধ্যা নিজেকে শক্ত করতে চাইল। সে বারবার নিজের ভালোবাসার মানুষের কাছ থেকে পাগল শব্দটি শুনে এই কষ্টের পরিমাণ আর বাড়াতে চায় না। আকাশ জায়গাটি প্রস্থান করার জন্য এক পা বাড়ালে সন্ধ্যা নিজেকে সামলে শক্ত করে বলে, আমি পাগল নই। আকাশের পা থেমে যায়, বাঁ দিকে ঘাড় বাঁকিয়ে চোখ ছোট ছোট করে বলে, রিয়েলি? যার কোনো অস্তিত্বই নেই, তার জন্য কোনো সুস্থ মানুষ পাগলামি করে? আর ইউ কিডিং উইথ মি? সন্ধ্যা ঢোক গেল। আকাশের কথার উত্তর দিতে ইচ্ছে করল না তার। তার মনে হলো তার সামনে দাঁড়ানো মানুষটা তার অপরিচিত, ভীষণ অপরিচিত। আর সে অপরিচিত মানুষদের সাথে কথা বলে না। এক মন আকাশকে অপরিচিত বললেও আরেক বেহায়া মন যে এই আকাশকেই নিজের স্বামী ভাবে। আশা করে আকাশ তাকে ভালোবেসে একবার বুকে জড়িয়ে নিক, আগের মতো ভালোবাসুক, তাকে বিন্দুমাত্র আঘাত না করুক, তার আগের আকাশ হয়ে যাক। সন্ধ্যাকে এক ধ্যানে নিজের দিকে চেয়ে থাকতে দেখে আকাশ সন্ধ্যার মুখের সামনে ডান হাতের দু আঙ্গুলের সাহায্যে চুটকি বাজিয়ে বলে, হ্যালো। সন্ধ্যা ঝাঁকি দিয়ে ওঠে, দৃষ্টি সরিয়ে নেয় আকাশের থেকে। না, সে দুর্বল হতে চায় না, অন্তত আকাশের সামনে তো নাই। নিজেকে শক্ত করে এখান থেকে চলে যাবার জন্য এক পা বাড়ালে আকাশ সন্ধ্যার হাতটা টেনে তার সম্মুখ বরাবর এনে দাঁত কিড়মিড় করে বলে, আনসার চেয়েছি আমি। আকাশের কাণ্ডে সন্ধ্যা অবাক হয়। একদম তার মুখের সামনে আকাশের মুখে দৃষ্টি রাখে। আকাশের মুখে রাগ স্পষ্ট। এত কাছ থেকে আকাশকে দেখে সন্ধ্যা মুগ্ধ হয়ে চেয়ে রইল। আকাশ কত সুন্দর, গায়ের রং কত উজ্জ্বল। তার গায়ের রং চাপা বলে সে নিজেকে ছোট করে। আকাশ রাগ করত, আকাশের প্রিয় রঙের তালিকায় তার গায়ের রং চলে গিয়েছিল। অথচ আজ সন্ধ্যার শুকনো গলা ভেজায়। মাথাটা সামান্য নিচু করে তার হাতটা ধরে রাখা আকাশের হাতের দিকে তাকায়। বাঁ হাত এগিয়ে এনে আকাশের হাতটা ধরতে চায়। বিষয়টি আকাশ খেয়াল করতেই সন্ধ্যার হাত ছেড়ে সন্ধ্যার কাঁধে হাত রেখে সন্ধ্যাকে এক প্রকার ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। চোখে মুখে প্রচণ্ড বিরক্তি। সন্ধ্যার অবাক হলো না, হলো কষ্টে জর্জরিত। আকাশের বিরক্তি ভরা চাহনি তার চোখ এড়ায় না। মলির মুখে চেয়ে দেখল অপরিচিত এক আকাশকে। কষ্টগুলো চেপে নিজেকে সামলাই সন্ধ্যা। অতঃপর বলে, আমি অস্তিত্বহীন কারোর জন্য পাগলামি করি না। আমি আমার শুভ্র পুরুষের জন্য পাগলামি করি, যার অস্তিত্ব আছে, পুরোপুরি আছে। আপনি অস্বীকার করলেই সব মিথ্যা হয়ে যাবে না? আকাশ থমথমে মুখে তাকায়। সন্ধ্যার ঝাপসা চোখ জোড়ায় তার দৃষ্টি। সন্ধ্যার অঙ্গভঙ্গি, প্রতিটি কাজে সন্ধ্যার রিয়াকশন, সন্ধ্যার কথাগুলো তার কেন যেন মিথ্যা লাগছে না। একটা মেয়ে এভাবে মিথ্যা বলতে পারে বলে তার মনে হয় না। আকাশ জিজ্ঞেস করে, কে সে? সন্ধ্যা ধরা গলায় উত্তর করে, যদি বলি আপনি। সাথে সাথেই আকাশ সন্ধ্যার চোয়াল শক্ত করে ধরে রাগান্বিত স্বরে বলে, ইউ লায়ার, বারবারই একই মিথ্যা বলছিস, একদম জানে মেরে ফেলবো।
হঠাৎই আকাশের এহেন কাজে সন্ধ্যা অবাক হলো। গালে ব্যথা পেলেও মেয়েটা টু শব্দটাও করল না। আকাশের কথা বলার ধরনে তার বুকে চিনচিনে ব্যথা হয়। ইচ্ছে করলো আকাশকে খুব শক্ত করে কয়েকটা কথা শোনাতে। নিজেকে শক্ত করতে চাইলেও অথচ পারল না। তার সামনে দাঁড়ানো মানুষটা তার কথা বুঝবে না জেনেও বোকা সন্ধ্যা নিজের বেহায়া মনের কাছে ব্যর্থ হয়ে আকাশের দিকে করুণ চোখে চেয়ে নিজের হয়ে ছাপায় গায়। বিশ্বাস করুন, আমি মিথ্যা বলছি না। আকাশ শান্ত চোখে তাকায়। হাত সন্ধ্যার গাল ধরে রাখা শিথিল হয় হাতটা। আবারও মনে হলো সন্ধ্যা মিথ্যা বলছে না। আকাশ ঢোক গেল, চোখ বুজে ফোঁস করে দুবার শ্বাস ফেলে। এরপর চোখ মেলে সন্ধ্যার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, যদিও আমার মনে হয় তোমার হাজবেন্ড নেই, বাট যদি থেকেও থাকে সে অন্য কেউ, আমি না, নেভার। কথাটা বলে আকাশ উল্টো দিকে ফিরে দাঁড়ায়। পকেট থেকে সিগারেট লাইটার বের করে। সিগারেটে আগুন ধরিয়ে আবারও সিগারেট ফুঁকতে শুরু করে। সন্ধ্যা অবাক হয় আকাশের কথায়। মেয়েটার বড্ড জানতে ইচ্ছে হয় আকাশ কেন তাকে এভাবে অস্বীকার করছে, কিন্তু সে এ ব্যাপারে আর কিছুই বলল না। সন্ধ্যা ঢোক গিলে বলে, লায়ার আমি নই, আপনি। আয়নার সামনে দাঁড়ালেই এটা বুঝতে পারবেন। কথাটা বলে সন্ধ্যা আর এখানে দাঁড়ালো না, বড় বড় পায়ে এগিয়ে যায় সামনের দিকে। আকাশ ঘাড় বাঁকিয়ে সন্ধ্যার দিকে রেগে তাকিয়ে আছে। ইচ্ছে করলো মেয়েটাকে ঠাস ঠাস করে লাগাতে। আপাতত নিজেকে সংযত করলো, বিড়বিড় করলো, হিসাব শুরু হয়ে গেছে। দেখতে থাক বেয়াদব মেয়ে। ঘড়ির কাঁটা রাত 11টার ঘরে। আসমানি নওয়ান সন্ধ্যাকে নিয়ে তার ঘরে শুয়েছে। সন্ধ্যা আসমানি নওয়ানকে জড়িয়ে ধরে শুয়ে আছে। মেয়েটা আজ এত পরিমাণ কেঁদেছে, চোখে মুখের দিকে তাকানো যাচ্ছে না। আসমানি নওয়ান সন্ধ্যার মাথায় হাত বুলিয়ে দেয় অনেকক্ষণ যাবৎ, প্রায় 1 ঘন্টার মাথায়। সন্ধ্যা ঘুমিয়ে যায়। আসমানি নওয়ান সন্ধ্যার মাথায় একটা চুমু আঁকে, মলিন মুখে মেয়ের দিকে চেয়ে থাকে। কি করবেন এই মেয়েটাকে নিয়ে? সে সত্যি বুঝতে পারছে না আকাশ কেন এমন করছে। আকাশের বদলে যাওয়ায় যতটা না অবাক হচ্ছে, তার চেয়ে বেশি অবাক হচ্ছে সন্ধ্যার সাথে এই রূপ অদ্ভুত আচরণে। আকাশ বাড়িতে নেই, কখন বেরিয়েছে তাও জানে না। সৌম্য চলে যাওয়ার পর আকাশকেও আর দেখেনি। কোথায় গিয়েছে কে জানে। গত কয়েক বছর যে আকাশকে পেয়েছিল সে ছিল তার মনের মতো। আর এই আকাশ আসমানি নওয়ান ভাবতেও পারছে না। সামনে কি অপেক্ষা করছে জানে না, কিচ্ছু ভাবতে পারছেন না তিনি। কলিং বেলের আওয়াজে ভদ্র মহিলা ভাবনার ছেদ ঘটে। তাকে জড়িয়ে রাখা সন্ধ্যার হাত আস্তে করে সরিয়ে দিয়ে সে উঠে দাঁড়ায়। কম্বলে দিয়ে সন্ধ্যাকে ভালোভাবে ঢেকে দিয়ে ঘরের দরজাটা চাপিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। আসমানি নওয়ান অরুণকে দেখে এগিয়ে আসে। কাজের মেয়ে দরজাটা খুলে দিয়েছে। অরুণ বিচলিত কণ্ঠে বলে, আন্টি, আপনার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। আসমানি নওয়ান এগিয়ে এসে সোফায় বসে বলে, আমারও তোমার সাথে কথা আছে, ইম্পর্টেন্ট কথা। বসো। অরুণ বসলো আসমানি নওয়ানের সম্মুখ বরাবর। অরুণ কোথা থেকে শুরু করবে বুঝতে পারছে না। আকাশের স্মৃতি নষ্ট হওয়ার তাদের উপায় ওপর যা প্রভাব পড়বে তা তারা মেনে না নিতে পারলেও সন্ধ্যা মানতে পারবে না। কি করে মানবে? আকাশ যে সন্ধ্যাকেই অস্বীকার করছে। অরুণ নিজেকে শান্ত করে আসমানি নওয়াকে নিয়াজের বলা সব কথা বলে। সন্ধ্যাকে না চেনার কারণ যে আকাশের স্মৃতি চলে যাওয়ার কারণে, এটা আসমানি নওয়ান বুঝলেও সৌম্য আর সন্ধ্যার সাথে আকাশের করা বিহেভিয়ারের কারণ বুঝল না। সবচেয়ে বড় কথা, যে ব্যাপার নিয়ে তিনি চিন্তিত সেটা ভাবলে তার নিজেরই এলোমেলো লাগছে। অরুণের দিকে চেয়ে বলে, অরুণ, আমি কোনো ভিডিও পাচ্ছি না। আকাশ আর জান্নাতের রেজিস্ট্রি পেপার থেকে শুরু করে এ যাবৎ আমাদের বাড়িতে সিসিটিভিতে যত ফুটেজ ছিল, এছাড়া গত 3 বছরের যত ভিডিও ছিল, কিচ্ছু নেই।
অনেক খুঁজেছি, কোথাও নেই। প্রথমে ভেবেছিলাম কাজের মেয়ে বাচ্চা কাজের মেয়ের বাচ্চা রেজিস্ট্রি পেপার ছিঁড়েছে, কিন্তু এখন মনে হচ্ছে কেউ ইচ্ছে করেই এই কাজটা করেছে। কিন্তু কে? অরুণ বিস্ময় দৃষ্টিতে তাকায়। এরপর হলে আকাশকে তারা কিভাবে ম্যানেজ করবে এরকম হলে? সবচেয়ে বড় কথা, এই কাজগুলো কে করেছে? কিছু একটা ভেবে বলে, জেডি। আসমানি নওয়ান তাকায় অরুণের দিকে, থমথমে কণ্ঠে বলে, জেডি নিজের স্বার্থ ছাড়া কিছুই করে না। সন্ধ্যা সৌম্যর সাথে জেডির কোনো কানেকশন নেই, এখানে ওর কোনো স্বার্থ নেই। ও আকাশকে আবার আগের ন্যায় নিজের মতো করে বানিয়েছে, কিন্তু এইসব জেডি করেনি। অরুণ চিন্তিত কণ্ঠে বলে, তাহলে কে করলো এসব? আকাশের অ্যাক্সিডেন্টটা সে করায়নি তো আন্টি? আসমানি নওয়ান ছোট করে বলে, জানি না, কিচ্ছু বুঝতে পারছি না। আসমানি নওয়ান, অরুণ দুজনের চোখে মুখে চিন্তা। কি হচ্ছে এসব? কেন হচ্ছে? কে করছে? সব মিলিয়ে দুজনের মাথা ব্যথা শুরু হলো। সৌম্য আকাশদের বাড়ি থেকে বেরিয়ে বাস কাউন্টারে এসেছিল। বাস পাচ্ছিল না, বাস পেলেও সব টিকিট সিট বুক ছিল। সব শেষে মাঝরাতের একটি বাসে একদম শেষে দুটো সিট পাই। এই জন্য ঢাকা থেকে বগুড়া আসতে আসতে সকাল হয়ে যায়। বাস থেকে নেমে সৌম্য ইরাকে নিয়ে সিএনজিতে করে গ্রামে আসে। গ্রামের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সকাল প্রায় 10টা বেজে গিয়েছে। বাড়ি থেকে খানিকটা দূরত্বে সৌম্য আর ইরা ভ্যান থেকে নেমে দাঁড়ায়। পকেট থেকে মানি ব্যাগ বের করে ভ্যানওয়ালাকে ভাড়া দিয়ে ইরার হাতটা ধরে বাড়ির দিকে এগোয়। গ্রামের পরিচিত অনেকে সৌম্যকে জিজ্ঞেস করে সে কেমন আছে। সৌম্য চট করে উত্তর দেয়, পাল্টা প্রশ্ন করে। বাড়ি বাড়িতে কোনো কথাও বলে না সে, চুপচাপ এগোয়। এরা সৌম্যর দিকে একবার তাকিয়ে দেখে, প্রিয় মানুষের মলিন মুখ দেখে এরার মুখখানা বিষাদে ভরে যায়। কিছু বলল না। সৌম্যর হাত ধীরে ধীরে ধীর পায়ে এগিয়ে যায়। কানে মেশিনের শব্দ এসে ধাক্কা খাচ্ছে। বাড়ি করার জন্য যেই সব মেশিন ব্যবহার করা হয়, সেম সেই রকম মেশিনের শব্দ। সামনে যত এগোয় মেশিনের শব্দ ততই গাঢ় হয়। সৌম্য এরা দুজনেই ভুরু কোঁচকালো। এই গ্রামে আবার কে বাড়ি করছে? কৌতূহলী কণ্ঠে ইরা জিজ্ঞেস করে, আমাদের বাড়ির পাশে কেউ কি বাড়ি করছে সৌম্য? সৌম্য উত্তর দেয়, জানি না তো। 2 মিনিটের মাথায় ইরা সৌম্য দুজনেই তাদের বাড়ির আঙিনায় এসে দাঁড়ায়, কিন্তু সামনে তাকিয়ে কেউই আর এগোনোর শক্তি পায় না। দুজনেই বিস্ময় দৃষ্টিতে চেয়ে আছে তাদের স্বপ্নের বাড়িটির দিকে। এতক্ষণ ভাবছিল তাদের বাড়ির আশেপাশে কেউ বাড়ি করছে, অথচ তাদের ভাবনা সম্পূর্ণ ভুল প্রমাণিত হলো। বাড়ি ভাঙার মেশিন দ্বারা তাদের বাড়ি ভাঙতে দেখে সৌম্য 1 সেকেন্ডও সময় নষ্ট করলো না। এক প্রকার দৌড়ে গিয়ে চিৎকার করে বলে, আমার বাড়ি কেন ভাঙছিস তোরা? কোন সাহসে আমার বাড়ি ভাঙছিস? সৌম্যর চিৎকারে কিছু শ্রমিক ভুরু কুঁচকে তাকায়। দুজন কাজ ফেলে এগিয়ে এসে বলে, কিছু বলছেন? সৌম্য যথাসম্ভব নিজেকে শান্ত করে, বলে, আমার বাড়ি কেন ভাঙছেন? ভদ্রলোক জানায়, আমরা তো মালিককে চিনি না ভাই, আমরা শ্রমিক, আমাদের এখানে এনে কাজ করতে দেওয়া হয়েছে। সৌম্য কি বলবে বুঝল না। কে তার বাড়িতে শ্রমিক পাঠিয়েছে বাড়ি ভাঙার জন্য? তখনই চারপাশে গুম গুম শব্দে সকলে ওপরের দিকে তাকায়। সামান্য উঁচুতে একটি হেলিকপ্টার ঘুরছে। ধীরে ধীরে হেলিকপ্টারটি একটি ফাঁকা জায়গায় ল্যান্ড করে। একজন হেলিকপ্টারের দরজাটা খুলে দিলে ভেতর থেকে আকাশ বেরিয়ে আসে। পরনে সাদা প্যান্ট শার্ট, তার উপর সাদা ওভারকোট, চোখে কালো সানগ্লাস, জুতো জোড়াও সাদা। আকাশ হেলিকপ্টারের পাশে দাঁড়িয়ে 2 হাত তো ওভারকোটের পকেটে রাখে, দৃষ্টি সৌম্যর পানে। আকাশের 2 পাশে 2জন করে লোক দাঁড়ানো, যাদের পরনে কালো পোশাক। সৌম্য ইরা বিস্ময় দৃষ্টিতে চেয়ে আছে আকাশের দিকে। আকাশ ধীরে ধীরে এগিয়ে এসে সৌম্যর সম্মুখ বরাবর দাঁড়ায়। চোখ থেকে সানগ্লাসটা খোলে, সেটি ভাঁজ করে বুকের কাছে ঝুলিয়ে রাখে। এরপর সৌম্যর দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে,
ফিলিংস কেমন? সৌম্য ঢোক গিলল, ভাঙা ভাঙা স্বরে বলে, আপনি আমার বাড়ি। মাঝপথে আকাশ বলে, এটা তোর নয়, আমার বাড়ি, আমার জায়গা। বাড়িটা ঠিক পছন্দ হচ্ছে না, ভেবেছি এই 2 টাকার বাড়ি ভেঙে একটি ফ্যাক্টরি বানাবো এখানে, বুঝলি? সৌম্য বাকরুদ্ধ হয়ে যায়, কথা বলার ভাষা হারায় ছেলেটি। ছেলেটার অবুঝে ভরা মুখ দেখে আকাশ বাঁ দিকে হাত বাড়িয়ে 2 আঙ্গুলের সাহায্যে কিছু একটা ইশারা করলে একজন গার্ড আকাশের হাতে একটি কাগজ ধরিয়ে দেয়। আকাশ কাগজটি সৌম্যর সামনে ধরে হিয়ালি স্বরে বলে, হেই অবুঝ বালক, দেখে নে এটা কার জায়গা। সৌম্য কাগজটিতে দৃষ্টি নিক্ষেপ করে। দলিলে আকাশের নাম যেমন জ্বলজ্বল করছে, তেমনি ভাবে জ্বলজ্বল করছে তার স্বাক্ষর। সৌম্য বাকরুদ্ধ হয়ে যায়। এই সাইন সে কবে করেছে? হাজার চেষ্টা করেও মনে করতে পারল না। অবাক চোখে তাকায় আকাশের দিকে। আকাশের ঠোঁটের কোণে বাঁকা হাসি লেপ্টে। সৌম্য জমির দলিলটি ধরতে গেলে আকাশ হাত সরিয়ে ফেলে। আফসোসের সুরে বলে, লাভ নেই, এখান থেকে চলে যা। আমার জায়গার 30 সীমানায় তোকে দেখতে চাই না। কথা বোঝা গেল? সৌম্য খুব করে হাত রালো একটা শব্দ উচ্চারণ করার জন্য, কিন্তু একটা ছোট্ট শব্দও খুঁজে পেল না। শক্ত পাথরের ন্যায় দাঁড়িয়ে কেবল আকাশকে দেখল, যে আকাশকে সে চুল পরিমাণও চেনে না। বহু কষ্টে উচ্চারণ করলো, আমার সাথে কেন এমন করছেন? সৌম্যর কথাটা আকাশের কাছে নিছকই এক কৌতুক মনে হলো। সে অদ্ভুতভাবে হেসে ফেলল। হঠাৎই হাসি থামিয়ে আকাশ সৌম্যর কলারটা ধরে, চোখ মুখ শক্ত করে রাগান্বিত স্বরে বলে, ড্রামাবাজ। হিসেব কষতে মাত্র শুরু করেছি, আরো অনেক বাকি, দেখতে থাক। কথাটা বলে আকাশ সৌম্যকে ধাক্কা দেওয়ার মতো করে সৌম্যর কলারটা ছেড়ে উল্টো দিক করে গটগট পায়ে এগিয়ে গিয়ে হেলিকপ্টারে উঠে পড়ে। একজন হেলিকপ্টারের দরজা বন্ধ করে দিলে হেলিকপ্টারটি জায়গাটি প্রস্থান করে। এরা দৌড়ে এসে সৌম্যের হাত শক্ত করে ধরল। চোখ বেয়ে তখন থেকে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ছে। আকাশ কেন এমন করছে তাদের সাথে সে বুঝতে পারে না। এরা বাড়িটির দিকে তাকায়। তাদের কত শখের বাড়ি আজ নিমিষেই ধ্বংস হয়ে গেল। এই বাড়িটির সৌম্য ঠিক তার পছন্দের মতো করে বানিয়েছিল। তার ইচ্ছে ছিল এইরকম একটি গ্রামে সে আর সৌম্য খুব সুখে শান্তিতে সংসার করবে। সৌম্য একটু একটু করে টাকা জমিয়ে এইখানে জায়গা কিনে বাড়ি করেছিল। কত ভালোবেসে সৌম্য এই বাড়িটি বানিয়েছিল। সেই বাড়ি আজ এইভাবে আকাশ ভেঙে ফেলল। এরা ফুপিয়ে কাঁদে, বড্ড কষ্ট হচ্ছে তার। এবার তারা কোথায় থাকবে? সৌম্য স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। এত বড় শখ তার জন্য অপেক্ষা করছে সে কল্পনাও করেনি। বুকটাই অস্বাভাবিক ব্যথায় উৎপত্তি হচ্ছে। কেমন যেন মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে ছেলেটা, যেন সে সত্যি প্রাণহীন এক মূর্তি। প্রিয় মানুষটার জন্য গড়ে তোলা শখের বাড়ি আজ অস্তিত্বহীনের পথে। হা, জীবন। আকাশ আর সৌম্যর ঘটনার পুরো ভিডিওটা এক যুবক তার ফোনে রেকর্ড করে। এরপর রেকর্ডারটি সন্ধ্যার কাছে পাঠিয়ে দেয়। কাজ শেষে ছেলেটির বুক ভরে শ্বাস নিল। ছেলেটির পরনে কালো শার্ট, কালো প্যান্ট, কালো জুতো, মাথায় কালো ক্যাপ, কালো মাস্ক পরিহিত, কালো হুডির পকেটের মাঝে 2 হাত রাখা। মাস্কের আড়ালে সাদা চোখের মণি দুটো জ্বলজ্বল করছে। ঠোঁটের কোণে বাঁকা হাসি। আকাশপানে চেয়ে বিড়বিড়িয়ে আওড়ায়, সরি সন্ধ্যা, আমার প্রাণ তুই, আমার সোনা পাখি। সকাল সকাল ঘুম থেকে উঠে সন্ধ্যা নামাজ পড়ে শুয়ে বসেছিল। মাত্রই ফোনটি হাতে নিলে একটি ভিডিও তার হোয়াটসঅ্যাপে আসে। কৌতূহলবশত সন্ধ্যা ভিডিওটি ওপেন করে। প্রায় 10 মিনিটের ভিডিওটা দেখে সন্ধ্যার মাথায় বাজ পড়ে। হাত থেকে ফোনটা পড়ে যায়। হাত পা কাঁপছে তার। আকাশ এইসব কি করে করতে পারে? তার ভাইয়ের মাথা রাখার ঠাঁইটা কি করে কেড়ে নিতে পারে? মেয়েটা মানতে পারে না। সৌম্য ভাইয়া
ভীষণ কষ্ট পাচ্ছে। সন্ধ্যার সবকিছু এলোমেলো লাগে। এক পর্যায়ে সন্ধ্যা দুই হাতের মাঝে মুখটা চেপে ফুঁপিয়ে কাঁদে। আর পারছে না সে। আর কত সহ্য করবে? তার সৌম্য ভাইয়ার কথা ভেবে তার বুকটা ফেটে যাচ্ছে। কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ে মেয়েটা। বিড়বিড় করে বলে, আমায় ক্ষমা করো সৌম্য ভাইয়া, আমায় ক্ষমা করো। বাড়িতে আসমানি নওয়ার নেই। কোথায় যেন গিয়েছে সন্ধ্যা জানে না। ভদ্রমহিলা বাড়ি থাকলে এতক্ষণে মেয়েটিকে আগলে নিতে দৌড়ে আসতো। সন্ধ্যা কাঁদে, খুব কাঁদে। তার যে বড় কষ্ট হচ্ছে। তার স্বামী, তার সবচেয়ে প্রিয়, সবচেয়ে আপন, বাবা মায়ের মতো আগলে রাখা সৌম্য ভাইকে আহ, একটার পর একটা কষ্ট দিচ্ছে। সন্ধ্যার দম বন্ধ লাগে। দম বন্ধ কর অনুভূতি নিয়ে খুব কষ্টে ডাকে, আল্লাহ। এভাবে সন্ধ্যা প্রায় 30 মিনিটের মতো কাঁদে। ধীরে ধীরে কান্নার বেগ কমে আসে। ধীরে ধীরে সে উঠে দাঁড়ায়। গাড়ির শব্দ পেয়ে সন্ধ্যা দ্রুত ব্যালকনিতে যায়। আকাশকে গাড়ি থেকে নামতে দেখে সন্ধ্যা আর এক সেকেন্ডও এখানে দাঁড়ালো না। এক প্রকার দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়। বড় বড় পায়ে সিঁড়ি বেয়ে নেমে আসে। তখনই আকাশ বাড়ির ভেতরে প্রবেশ করে। সন্ধ্যা থেমে যায়, তাকায় আকাশের দিকে। এই মানুষটা তার আকাশ, এই নিকৃষ্ট মানুষটা না, এই লোকটা আর যাই হোক তার আকাশ নয়। তার আকাশ মোটেও এমন ছিল না। সে বড্ড ভালো ছিল। তাদের দুই ভাই বোনকে কত ভালোবাসতো। আর আকাশ, আর এই লোকটা এসেছে শুধু তাকে আর সৌম্য ভাইয়াকে কষ্ট দিতে। তার সৌম্য ভাইকে যে কষ্ট দিবে সে কোনোদিনও তাকে ক্ষমা করবে না। সন্ধ্যা আকাশের মতো দেখতে এই নিকৃষ্ট লোকটাকে কোনো দিনও ক্ষমা করবে না, কোনো দিনও না। তার আকাশ মরে গিয়েছে। যে আকাশের তাকে ভুলে যাওয়ার ক্ষমতা নেই, ক্ষমতা আছে কেবলই তাকে ভালোবাসার। আকাশ সিঁড়ির দিকে এগোচ্ছিল। তখনই সন্ধ্যা এগিয়ে গিয়ে আকাশের সামনে দাঁড়িয়ে যায়, কান্না মাখা মুখটায় রাগের আভা ছড়িয়ে। বাধা পেয়ে আকাশ বিরক্ত হয়ে সামনে তাকায়। সন্ধ্যাকে দেখে ভুরু কোঁচকালো। সন্ধ্যা শক্ত গলায় বলে, সন্ধ্যা মালতীকে ভুলে যাওয়ার ক্ষমতা আমার শুভ্র পাঞ্জাবিওয়ালার নেই। আপনি ঠিকই বলেছেন। আমি আপনার সঙ্গে আমার শুভ্র পুরুষকে গুলিয়ে ফেলেছি। আপনি আমার শুভ্র পাঞ্জাবিওয়ালা নন। আপনি এভি, যার চেহারা অবিকল আমার শুভ্র পুরুষের মতো হলেও আপনাদের মাঝে আকাশ পাতাল তফাৎ। আমার শুভ্র পুরুষ ছিল শুভ্র রঙের মতোই স্বচ্ছ, আর আপনি অস্বচ্ছ, যাকে বলে মানুষরূপী জানোয়ার। আকাশ রাগে কাঁপছে। সন্ধ্যার বলা নোয়ার শব্দটি সে হজম করতে পারল না। এক সেকেন্ডও সময় নিল না। বা হাত তুলে সন্ধ্যার ডান গালে একটা দাবাং মার্কা চড় মেরে দেয়। সন্ধ্যা বা দিকে সামান্য হেলে যায়। গালটা জ্বলে উঠল। আকাশের থাপ্পড়ে আজ আর অবাক হলো না, তবে বুকের বা পাশটায় ব্যথার সঞ্চার হয়। চোখ দুটো ভিজে ওঠে। সন্ধ্যা শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। বিন্দু পরিমাণ জায়গা থেকে সরল না। আর ইচ্ছে করে না নিজেকে সস্তা বানাতে। কার কাছে নিজেকে ছোট করবে? যার কাছে তার বিন্দু পরিমাণও মূল্য নেই, যে তাকে 2 পয়সারও দাম দেয় না তার কাছে। না, সন্ধ্যা আর নিজের মূল্য কমাবে না। আকাশ ডান হাতে সন্ধ্যার চোয়াল শক্ত করে ধরে রেখে সন্ধ্যার চোখে চোখ রেখে ফোঁস করতে করতে হিসিয়ে বলে, এত সাহস কোথায় পেয়েছিস? আমাকে জানোয়ার বলিস? আমাকে, এই এভিকে? সন্ধ্যার মুখের ব্যথার ছাপ। সে আকাশের রাগে লালিত হওয়া চোখ জোড়ায়, দৃষ্টি নিবদ্ধ রেখে আগের চেয়েও শক্ত কণ্ঠে বলে, যে যেমন তাকে তেমন নামেই সম্বোধন করতে আমি বরাবরই সাহসী। আমার সৌম্য ভাইয়ার সাথে করা অন্যায়ের সকল হিসাব আমি গুনে গুনে নিব, মিস্টার এভি ওরফে জানোয়া। আকাশ রেগে সন্ধ্যাকে আরেকটা থাপ্পড় মারার জন্য হাত ওঠালে সন্ধ্যার কথা থেমে যায়। ভয় পেয়ে দ্রুত চোখটা বুজে নেয় মেয়েটা। জায়গা থেকে সরল না, তবে মাথাটা সামান্য বাঁ দিকে সরিয়ে নেয়।
বন্ধ চোখের পাতা বেয়ে নোনা জল গড়ায়, যেন আকাশ তাকে একটা থাপ্পড় মেরে কত দুঃখ করত। আজ সেই আকাশের হাতে একটার পর একটা থাপ্পড় খেতে হচ্ছে। এই থাপ্পড় সন্ধ্যার গালে আগে বুকে গিয়ে লাগে। মেয়েটার দুঃখের অশ্রু থামল না, কিন্তু সে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। সে আর নরম হবে না। এই লোকটার জন্য সে বুক ফেটে মরে গেলেও আর ফিরে তাকাবে না, বরং সে তার ভাইয়ের সাথে করা অন্যায়ের হিসাব নিবে। এদিকে আকাশের হাত মাঝ পথে থেমে গিয়েছে। সন্ধ্যার বন্ধ চোখে বেয়ে অনবরত নোনা জল গড়াতে দেখে আকাশ ঢোক গেল। থাপ্পড়ের কারণে উজ্জ্বল শ্যামলা গাল হালকা লাল হয়ে উঠেছে। আকাশ ভেতরে ভেতরে ছটফটালো। থাপ্পড় মারার জন্য যে হাত তুলেছিল সেই হাত ফিরিয়ে এনে তার গলায় ঝোলানো চেইন শক্ত করে ধরে। দৃষ্টি সন্ধ্যার দৃঢ়, অথচ ব্যথার ছাপযুক্ত মুখাবে। আকাশ হাসফাস করে, তার অস্থির লাগছে। এক পর্যায়ে নিজের অজান্তেই আকাশের মুখ থেকে থমথমে কণ্ঠে বেরিয়ে আসে তিনটি শব্দ, কান্না অফ করো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে সাথে থাকার জন্য। গল্পটি হচ্ছে অন্তর্দহন গল্পের সিজন 2, আমি তার সন্ধ্যা মালতী। রাইটার ডিআর এম সোহাগ, পেজ ডিআর এম সোহাগানী। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্পটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, আর কেমন ছিল গল্পটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী অংশ পেতে হলে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।